পড়াশুনোর চাপ, পারিবারিক টেনশন, মোবাইল, সোশ্যাল মিডিয়ার প্রভাব সবকিছু মিলিয়ে বর্তমান সময়ে মানসিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনাটা কিন্তু খুব বেশি জরুরি হয়ে পড়েছে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সময়ে দাঁড়িয়েও আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে একটু দ্বিধা বা সংকোচ বোধ করি, যার ফলে অভিভাবক, অভিভাবিকা, ছাত্রছাত্রী, অনেক সময় শিক্ষক শিক্ষিকাদেরও নানান সমস্যার মুখোমুখি হতে হয়। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমাদের এই মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনায় যাকে আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি, সায়ন্তিকা দে, পিজিটি ইন সাইকোলজি। তোমাকে বিটিভি ত্রিপুরার পর্দায় স্বাগত এবং আমাদের সমাজ দর্পণ অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রথমেই তোমার কাছে জানবো যে মানসিক স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? মানসিক স্বাস্থ্য বলতে আমরা প্রথমেই যে জিনিসটাকে তুলে ধরি যে একজন ব্যক্তি কিভাবে চিন্তা করছে, কিভাবে অনুভব করছে এবং তার যে জীবনের চ্যালেঞ্জগুলো সেগুলো সে কিভাবে মোকাবেলা করছে। অর্থাৎ মানসিক স্বাস্থ্যের কখনো আমরা কোনো সংজ্ঞায় যাওয়ার আগেই বলি যে শারীরিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্যের মতোই কিন্তু মানসিক স্বাস্থ্য তার পরিপূরক। এবং যে ব্যক্তি দেখা যাচ্ছে যে যতটা সম্ভব তার জীবনে সে নেতিবাচক প্রভাবগুলোকে কাটিয়ে তার ভয়, ঘৃণা বলো বা উদ্বেগ বলো, এগুলিতে ততটা প্রভাবিত না হয়ে নিজের জীবনটাকে খুব সুন্দর এবং সাবলীল ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটাই আমরা বলবো তার মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা, এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য কি? দেখো, মানসিক স্বাস্থ্য বলতেই হচ্ছে একজন ব্যক্তি যখন ঠিক তার শারীরিক স্বাস্থ্যের মতোই যখন প্রাক্ষবিক তার সামাজিক সম্পর্ক বা তার অন্যান্য অনুভূতির দিকগুলোকে যখন সে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, খুব ডাইনামিক প্রসেসে যখন এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং মানসিক সুস্থতা, যেটা আমরা যখন বলি যে একটা লোক যখন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, অর্থাৎ যখন তার সেই ক্ষমতায় সে থাকে না যে তার দৈনন্দিন কাজকর্ম বলো বা জীবনের যে চ্যালেঞ্জগুলো বলো বা তার যে লাইফ ডিপ্রেশন, কনফ্লিক্টস, এগুলোর সঙ্গে সে মোকাবেলা করতে পারে না সঠিকভাবে, তো তখনই দেখা যাচ্ছে কি একটা লোক তার দৈনন্দিন কাজকর্ম বা জীবনযাত্রার থেকে একটু বিচ্যুত হয়ে যাচ্ছে বা সরে যাচ্ছে, ঠিক আছে। তখনই আমরা বলছি যে হয়তো বা সে মানসিক ভাবে এখন সেরকম ভাবে সুস্থ নয়। এই যে মানসিক স্বাস্থ্যটা ভালো রাখার জন্য আমাদের দৈনন্দিন কি করা উচিত? মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রথমেই আমি যেটা বলবো যে নেতিবাচক প্রভাবগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকা। অর্থাৎ জীবনে তুমি কোয়ালিটি অফ লাইফটাকে তুমি যত উন্নত করতে চাও, ততই তোমাকে তোমার যে ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোর দিকে তোমাকে কনসার্ন হতে হবে। অর্থাৎ প্রপার ডায়েট মেনটেন করা, প্রপার স্লিপ, এবং সোশ্যাল মিডিয়া থেকে যতটা সম্ভব যান্ত্রিক সেই যোগাযোগগুলো থেকে একটু যদি কমানো যায়, কারণ এখন যান্ত্রিক যোগাযোগ এতটাই বেড়ে গেছে যে আমাদের সামাজিক সম্পর্কগুলো অনেক সীমিত হয়ে যাচ্ছে দিনে দিনে। তো মানুষের সাথে যে একটা পারস্পরিক একটা সৌহার্দ্যতা, সেটাই অনেকটা ভেঙে যাচ্ছে আজকাল। তো এইগুলো ভীষণ জরুরি। আমরা অনেক সময় অনেক কঠিন আবেগের মুখোমুখি হই, তো সেই ক্ষেত্রে ওই পরিস্থিতিটা আমরা কিভাবে মোকাবেলা করব? দেখো, আবেগ এটা খুব কমন ইমোশন আমাদের, কারণ আমরা যখনই জন্মগ্রহণ করি তো আবেগটা নিয়েই আমরা জন্মগ্রহণ করি, এবং একটা শিশুর প্রথম ভাষা হচ্ছে আমরা জানি কান্না। তারপর সে আস্তে আস্তে তার বেসিক ইমোশনস গুলোকে কাল্টিভেট করতে শুরু করে। তো এবারে যখন কোনো ব্যক্তি মেজর ডিপ্রেশন বা কোনো ধরনের একটা পারিবারিক সমস্যা বলো বা সেটা জব লস হতে পারে বা কোনো ধরনের কোনো কাছের কেউর তার বিয়োগ হতে পারে, যে কোনো ধরনের তার লাইফ ইনসিডেন্স হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই পরিস্থিতিগুলো না, এগুলোকে মোকাবেলা করার মতো মানসিক শক্তিটা তোমার ভিতরে রাখতে হবে। যখনই আমি ভাবছি যে আমার এখানেই শেষ থেকেই আরেকটা শুরু হয়, আমরা জানি। তো এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য মানসিকভাবে শক্ত থাকাটা খুব দরকার, এবং প্রয়োজনে কাউন্সিলরদের হেল্প নেওয়া।
সেই মুহূর্তগুলোতে। কারণ পরামর্শদাতারা কিছু কিছু ক্ষেত্রে ওনারা নিঃস্বার্থভাবে এগিয়ে আসতে চান, কিন্তু আমাদের দেখা যায় যে বিভিন্ন কারণে আমরা কাউন্সিলরদের কাছে যেতে ভয় পাই। পাশের লোকটা না বলে যে মেয়েটা পাগল হয়ে গেছে, ছেলেটা পাগল হয়ে গেছে, মানে কোন একজন সাইকিয়াট্রিস্টের কাছে আমি যাব, একদম এখনো ওই জায়গাটাতে গ্যাপ রয়ে গেছে। ঠিক, হ্যাঁ। তো ধরুন আমাদের আশেপাশের কোনো একজন মানুষ কোনো মানসিক সমস্যায় ভুগছে, তো এটা আমরা কি করে বুঝবো? দেখো, যখন কেউ খুব সিভিয়ার কোনো ডিপ্রেশন বা কোনো একটা সামাজিক সম্পর্ক বা একটা পারিবারিক সম্পর্ক থেকে বিচ্যুত হচ্ছে, প্রথমেই তার আমরা হাব ভাব চাল চলন দেখেই কিন্তু আইডেন্টিফাই করতে পারি। এবং লোকটার যেই দৈনন্দিন তার খাদ্যাভ্যাস বলো বা তার পোশাক পরিচ্ছদের যেই ব্যাপারটা থাকে, সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। এরকমও দেখা যায় যে সিভিয়ার ডিপ্রেশনের ক্ষেত্রে সে বেশি খাচ্ছে, না হয় একদম খাচ্ছে না, হয়তো প্রচুর পরিমাণ ঘুমাচ্ছে, নয়তো একদম ঘুমাচ্ছে না। তো এই যে তার মানে লাইফ থেকে সরে আসা, ধীরে 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 ক্রমশ চেঞ্জ হওয়া, এবং দেখবে যে ভালো লাগার যে জায়গাগুলো আছে, চয়েস অফ এরিয়াগুলো, সেগুলো মধ্যেও কিন্তু সে নিজেকে ইনভলভ রাখছে না। এবং যে সোশ্যাল রিলেশনস গুলো বলো বা পিয়ার রিলেশনস, ওইগুলো থেকেও কিন্তু অনেকটাই কিন্তু সরে যায় মানুষ। তো তখন কিন্তু ধরে নিতে হবে যে আমার বাড়ির যেই লোকটা আছে বা বাড়ির যেই সদস্যটা আছে সে ভালো নেই। আমাদের মানসিক স্বাস্থ্য উন্নত করার জন্য আমরা মানে আমাদের কি করা উচিত, বা কোনো একটা মানসিক সমস্যায় কোনো একজন মানুষ রয়েছেন, তো তার থেকে উত্তরণের জন্য সে কি করবে? মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার অনেক ওয়েজ আছে, এবং বর্তমানে আমাদের যারা সাইকিয়াট্রিস্ট বা কাউন্সিলররা রয়েছেন, ওরাও কিন্তু বিভিন্ন ধরনের থেরাপি আজকাল আমাদেরকে প্রোভাইড করছেন। তো আমি প্রথমেই যেটা বলবো যে আমাদের এই যে হেলদি একটা লাইফস্টাইল মেনটেন করা, এটা ভীষণ জরুরি। যে আমাদের প্রপার ডায়েট, প্রপার স্লিপ এবং প্রপার আমাদের কাজ অনুসারে আমাদের কিন্তু খাওয়া এবং ঘুম দুটোই আমাদের মধ্যে ব্যালেন্স রাখাটা খুব জরুরি। এবং রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, সেটাতে আমাদের প্রচুর মাসল টেনশনস, হেডেকস, এগুলো মানে কমে যায়। এবং নানান ধরনের ব্রিদিং এক্সারসাইজ আছে, মিউজিক থেরাপি আছে আজকাল। তো সেইগুলোকে অবলম্বন করলে আমার মনে হয় কিছুটা আমরা যে সিভিয়ার প্রবলেমগুলো আছে সেগুলোর থেকে আমরা অনেকটাই নিষ্পত্তি পেতে পারি। তোমার কি মনে হয়, মানে বর্তমান জেনারেশন কি একটু বেশি মানসিক চাপে ভুগছে? আর যদি তা হয় তাহলে কেন? দেখো, বর্তমান জেনারেশন যদি বলি, এখন আমাদের এই জেনারেশনটাই এত বেশি প্রযুক্তিক, এতটা ডিজিটাল, যে ছেলে মেয়েদের মধ্যেই না পেশেন্স লেভেল যে আছে, ধৈর্য, এই শব্দটা ভীষণ কমে গেছে। কারণ কি, দেখবে একটা মানে 8 থেকে 80 সবার মধ্যেই না পেশেন্স লেভেল ভীষণ কম থাকে। তো তার জন্য দেখা যায় যে কোনো কিছুতে যে ভাবনা চিন্তা করা বা সেই অনুসারে পরিকল্পনা, ওয়েজ বার করা, বা 5 জনের সঙ্গে বসে যে খোলামেলা একটা আলোচনা, সেই জিনিসটা কিন্তু আজকাল একদম নেই বললে চলে। এবং সবচেয়ে বড় যে সমস্যা এখন খুব দেখা যাচ্ছে রিকারেন্টলি, সেটা হচ্ছে ছেলে মেয়েদেরকে সময় না দেওয়া। সেখানে কিন্তু গ্যাপ থেকে যায়, কারণ মা বাবা দুজনেই ওয়ার্কিং ওমেন বা ওয়ার্কিং মাদার, ওয়ার্কিং ফাদার। তো এবারে কি হচ্ছে, যেই বাচ্চাটা বাড়িতে রয়েছে সে হয়তো বা তার ডে কেয়ার একটা সেন্টারে রয়েছে বা একটা কেয়ারটেকারের কাছে রয়েছে, তার যে না বলা কথাগুলো, না বলা অনুভূতিগুলো, সেগুলো কিন্তু এখানে একটা মানে গ্যাপ থাকছে, একটা অপূর্ণ থাকছে। তো এই যে আমরা এরকম ক্ষেত্রেও বিভিন্ন কেস দেখি যে বাচ্চাটা পুতুলকে গলা টিপে কথা বার করার চেষ্টা করছে। ঠিক আছে, এটাকে আমরা বলি সাইকোলজির ভাষায় এনিমিজম বা সর্বপ্রাণবাদ। অর্থাৎ বাচ্চা প্রত্যেকটা জিনিসের মধ্যেই না প্রাণ খোঁজার চেষ্টা করে, কোথাও প্রাণ নেই, সবকিছুই আছে কিন্তু প্রাণ নেই। তো এই জেনারেশন, যেটা বিগত দিনে একান্নবর্তী পরিবারগুলোতে যেটা হতো না, হয়তো মানে বড় দাদা আছে, দিদি আছে, তাদের সঙ্গে খুব খোলাখুলি আলোচনা করা যেত। এখন বাচ্চাদের কিন্তু সেই পরিসরটা নেই বললেই চলে। ঠিক, বা জয়েন্ট ফ্যামিলি ছিল, কাকা জেঠা পিসি মাসি ছিল। এখন সেই মানে নিউক্লিয়ার হতে হতে বাচ্চাদের মনটাও না ভীষণ ওই নিউক্লিয়ার হয়ে গেছে। তো বাচ্চারা এই যে শেয়ারিং,
শেয়ারিং বা এই যে কথা বলা দুটো মানুষের সঙ্গে, সেই জিনিসটা কিন্তু একদম সীমিত হতে হতে অনেকটাই কমে গেছে। ঠিক। বুলিং বা পিয়ার প্রেশার এগুলোর শিকার হয় বাচ্চারা। একদম একদম। তো সেই ক্ষেত্রে মনোবিজ্ঞানের ভূমিকা কতটা? দেখো, এবারে ব্যাপারটা হচ্ছে যে যারা বুলিং করছে আর যারা বুলিং এর শিকার হচ্ছে তাদের মানসিক স্বাস্থ্যের নির্ধারণটা আমার মনে হয় ভীষণ জরুরি। কারণ কি, আমরা দেখি যারা বুলিং করছে সেই বাচ্চাগুলিও হয়তো কোনো না কোনো একটা এরকম ফ্যামিলি থেকে উঠে আসছে যারা রিজেক্টেড ফ্রম দেয়ার প্যারেন্টস, রিজেক্টেড ফ্রম টিচার্স, রিজেক্টেড ফ্রম নেইবার্স। তাহলে ও ওই জিনিসটাকেই কিন্তু শিখে এসছে। এবারে যখন একটা ওই রকম ফ্যামিলির, একটা ওয়েল কালচার্ড ফ্যামিলির বাচ্চার সঙ্গে ওর মেলামেশা হচ্ছে, ওর কিন্তু সেই ক্ষোভগুলো ওখানে গিয়েই প্রকাশ পায়। তো এইখানে কিন্তু এই বুলিং এর ব্যাপারটা যখন আসে না, তখন আমাদের মনে হয় যে মেন্টাল প্রফেশনালসদের সঙ্গে কথা বলা এবং সেগুলোকে আইনি ভাবে পদক্ষেপ নেওয়া, আরো সচেতনতা বাড়ানো সবার মধ্যে। অ্যাকচুয়ালি আমার মনে হয় ওই যে মানে আমাদের ওই জায়গাটা এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি, কিন্তু ওই একটা ভয় বা একটা লজ্জা বা কিছু একটা তো কাজ করছে, ঠিক আছে না? এই যে মানে মোটামুটি বিশেষ করে ধরো টিনেজার যারা রয়েছে, হ্যাঁ, তাদের মধ্যে ধরো অ্যাংজাইটি, হ্যাঁ, এগুলো বেশি দেখা যায়। হ্যাঁ, তো মানে কেন বা এর থেকেই বা কি করে বের হয়ে আসা? দেখো, টিনেজার যেই এইজটা আছে সেটাকে আমরা ধরি 12 to 13, এবং 13 থেকে 19 আমরা ধরি অ্যাডোলেসেন্স, ঠিক আছে? এবং অ্যাডোলেসেন্স পিরিয়ড সব সময় বলি আমরা যে এটা ঝড়ঝাপটার কাল। কারণ কি, এই বয়সে ছেলে বলো মেয়ে বলো সবার একটা দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক সমস্ত দিকে একটা পরিবর্তন চলে আসছে। সেই ক্লাস 7-এর যেই বাচ্চাটা রয়েছে, এটা ওই বাচ্চাটার সঙ্গে ছোট একটা বাচ্চার সঙ্গে মিশতে পারছে না, আবার একটা বড় বাচ্চার সঙ্গে মিশতে পারছে না। তাহলে হু অ্যাম আই, আমি কোথায় আছি, আমার অবস্থানটা কোথায়? এই যে একটা ক্রাইসিস একটা বাচ্চার মধ্যে চলে বা একটা যুবক যুবতীর মধ্যে চলে, সেটার জন্য আমার মনে হয় সবচেয়ে গ্রেট রোল প্লে করতে পারেন প্যারেন্টস। কারণ মোস্ট অফ দ্য টাইম বাচ্চাটা যার কাছে থাকেন বা তার পরবর্তী আমরা যারা বলি যে সেকেন্ড সোশ্যালাইজেশন প্রসেস হচ্ছে টিচার্স। কারণ টিচার্স হচ্ছে জীবন্ত গাইডলাইন, ঠিক। এবং ওদের মাধ্যমেই না শিশুরা অনেক কিছু যেগুলো বাবা মার সঙ্গেও হয়তো বা ওরা ভয় ভীতি পাচ্ছে, হয়তো একজন ক্লাস টিচারের কাছে সে খুব খোলাখালি বলতে পারে, ঠিক আছে? এবং যারা পিয়াররা রয়েছে, পিয়ারদের সঙ্গে শেয়ার করলে সেই পিয়াররা এসে হয়তো টিচারকে গিয়ে খবরটা দিচ্ছে, ঠিক আছে? তো এই যে কমিউনিকেশন প্রসেস, এই কমিউনিকেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। আর অনেক সময় দেখা যায় কি যে প্যারেন্টরা বাচ্চাদেরকে একটা কথা বলছে, ওইটা না বাচ্চাটা যত সহজে নিচ্ছে, একজন টিচারের কথাটা কিন্তু একদম 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 এবং টিচারদের কথাটাই কিন্তু খুব বেশি গুরুত্ব পায় একটা সময়ের পর। বাবা মায়ের কথাটা না যতটা গুরুত্ব পায়, টিচার যেটা বলেছে সেটা কিন্তু বাচ্চারা অনেক বেশি ক্যাচ করার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যেই ক্লাসে যারা পড়ান, এরকম যদি কোনো মানসিকভাবে কোনো বাচ্চা ভেঙে পড়ে বা যারা এরকম পিছিয়ে পড়া কিছু স্টুডেন্ট তো থাকে, আমাদের ক্লাসে সব স্টুডেন্টরাই তো 98% গ্রেড নিয়ে পাশ করবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন আমরা একটা সবাইকেই দিতে পারি। তো এই টিচারদের মধ্যে এই ভাবনাটা থাকতে হবে যে আমার স্কুলটা হচ্ছে আকাশ, আর এই আকাশের মধ্যে হচ্ছে সমস্ত ছোট ছোট তারা, ওদেরকে যদি আমার সেভ করতে হয় তাহলে আমাদের এগিয়ে আসতে হবে। ঠিক। মানসিক স্বাস্থ্য নিয়ে যেটা আমরা এতক্ষণ বলছিলাম যে অনেক টেবু রয়েছে, একদম একদম, ঠিক আছে, তো এইগুলো কি করে ভাঙা সম্ভব? দেখো, এই ট্যাবুটা বিগত দিনেও ছিল, আজও আছে, এবং এই ট্যাবুগুলোর থেকে আমাদের মতো মানুষদেরকেই কিন্তু বেরিয়ে আসতে হবে। কারণ ট্যাবুটা কে তৈরি করছে? তুমি আমি, আমাদের মতো মানুষরাই তৈরি করছে, কেউ না কেউ। তো এই যে জিনিসগুলো ভাঙা, এই সচেতনতাগুলো বাড়িয়ে দেওয়া, ঠিক আছে? যে মানসিক সমস্যা আমাদের শরীরের একটা জায়গায় কেটে গেলে আমরা ব্যান্ডেজ করাতে ডাক্তারের কাছে যাই, তো তাহলে আমার মনের ব্যান্ডেজটা আমি কোথায় লাগাবো? আমি যখন একটা কনফ্লিক্টের শিকার হচ্ছি বা আমি একটা ভীষণতায় যাচ্ছি, আমার মধ্যে হতাশা আসছে ভীষণ ধরনের, তাহলে আমার মনের ব্যান্ডেজটা কে লাগিয়ে দেবে? কেউ পারছে না, বাবা মাও পারছে না, ভাই বোন পারছে না, টিচার পারছে না, কেউ পারছে না। তাহলে আমার
হয়তোবা এমন একজন রিলায়েবল পার্সনের কাছে যেতে হবে, যিনি হয়তো আমার মনের ব্যান্ডেজটা আমিই লাগাবো, কিন্তু উনি ওয়েস্টটা তৈরি করে দেবেন। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো, এই মানসিকতার থেকে দূরে আসতে হবে, যে শারীরিক সমস্যার মতো মানসিক সমস্যায় আমরা ভুগি, কারণ আমাদের লাইফটা এখন এত বেশি স্ট্রেসফুল যে আমরা প্রত্যেকটা সময়ে স্ট্রেসফুল ইভেন্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সেখানে আমরা টানা পোড়ান চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আমাদের জীবনটা চালিয়ে নিতে হবে। তো এই জিনিসগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। যে পাগল, পাগল শব্দটা এটা ভীষণ রকম একটা ভয়ঙ্কর ভাবে মানুষের মনের মধ্যে প্রতিক্রিয়া করে। একটা ভালো ছেলে বা মেয়ে কেউ যদি তুমি কাউন্সিলরের কাছে নিয়ে যাও, কেউ যদি এই শব্দটা, এই দ্ব্যর্থক শব্দটা ব্যবহার করে, তাহলে কিন্তু তার মনের প্রতিক্রিয়া কিন্তু বা মনের অবস্থাটা অনেক বেশি কিন্তু খারাপ হয়ে যায়। তো এই জিনিসগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আস্তে আস্তে, যে এটা খুব সাধারণ একটা বিষয়। এবং কাউন্সিলিং যে বিষয়টা, সেটা আমি বলবো যে কম্পিউটারের যে F5 থাকে রিফ্রেশার, এটা কিন্তু একটা রিফ্রেশার বাটনের মতো ওয়ার্ক করে। তুমি একটু আগে বলছিলে যে ক্লাসরুমটা একটা আকাশ আর বাচ্চাগুলো তারা। তো এটাই এখন আমি তোমাকে বলবো যে মানে একজন শিক্ষক মানে কিভাবে ক্লাসে একটা শিশুর মানসিক স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নিতে পারে। দেখো, একজন শিক্ষক যিনি থাকেন, তার একটা পার্টিকুলার সময় ধরে বেঁধে দেওয়া হয় তাকে ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে? সেই ক্লাসটাকে উনি কিভাবে ম্যানেজ করবেন সেটা সম্পূর্ণ তার মানসিকতার উপর নির্ভর করছে। বিশেষ করে আমি যদি বলি, ছোট ছেলে মেয়েরা যারা রয়েছে স্কুলের মধ্যে, এদের প্রথমেই আগে যদি আমি বই ধরে নিই বা একটা বকুনি দিয়ে শুরু করি দিনটা, হয়তো বাচ্চাদের মনটা একটু ভেঙে যায়। তো বাচ্চাদেরকে আমার প্রথমেই আগে কি করতে হবে, প্রথম যেটা কাজ, যে ওদের মুখে একটা হাসি তৈরি করা। সেটা হচ্ছে ওদের আজকের দিনের ইনসেনটিভ, যে ওদের মধ্যে একটা পজিটিভ স্মাইল তৈরি করতে হবে। হয়তো সেটা তার অভিনয়ের মাধ্যমে সে করতে পারে, কথার মাধ্যমে করতে পারে, বা যে কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে। প্রথমেই আগে যেটা হারিয়ে যাচ্ছে বাচ্চাদের মন থেকে, সেটা হচ্ছে হাসি, হ্যাপিনেস। হ্যাপিনেসটাকে তৈরি করা। ঠিক আছে? এবং সেই হ্যাপিনেসটা যখন তাদের মধ্যে তৈরি হবে, তখন সেই টিচারের প্রতি সে অটোমেটিক্যালি অ্যাট্রাক্ট হয়ে যাবে, এবং উনি কি পড়াচ্ছেন, কি টাস্ক দিচ্ছেন, সেটাতে সে মনোযোগী হবে। এবং কোনো বাচ্চা যদি মানসিকভাবে দুর্বলও থাকে, দেখবে যখন ক্লাসের 49 স্টুডেন্ট হাসছে, ও অ্যাট্রাক্ট হবে যে কি নিয়ে হাসছে। তো এই যে বাচ্চাদের মধ্যে থেকে তার কষ্টগুলিকে দূরীভূত করা। এবং কোনো বাচ্চা আমি দেখছি যে টিফিন খাচ্ছে না, বা একা একা বসে আছে, খেলাধুলায় পার্টিসিপেশন করছে না, তাহলে তার দিকে আমার একটা স্পেশাল অ্যাটেনশন দিতে হবে, এবং তাকে সেইভাবে বুঝিয়ে, বা তাকে নানান রকম অ্যাক্টিভিটির মাধ্যমে, বা তাকে আরো গ্রুপ ওয়ার্কস এর মধ্যে অ্যাড করে তাকে কিন্তু আমরা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি। একটা শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে বা মানসিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একজন অভিভাবক অভিভাবিকা বা এবং একজন শিক্ষক বা শিক্ষিকার মধ্যে সমন্বয়টা কতটা ইম্পর্টেন্ট? ভীষণ, এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে এই যে কমিউনিকেশনটা, যে বিটুইন প্যারেন্টস এন্ড টিচার। আমাদের প্রত্যেকটা স্কুলে এখন পিটিএম হয়। টিচার কি বলছেন, টিচারদের অভাব অভিযোগ, বা মানে অভিভাবকদের অভাব অভিযোগগুলো ওরা খুব খোলাখুলি বলতে পারেন। ঠিক আছে? তো আমার মনে হয় এইখানে এই কমিউনিকেশনটা রাখা তো খুবই জরুরি। এবং সবচেয়ে যেটা বড় কথা, যে মার্কস নিয়ে খুব বেশি বাড়াবাড়ি না করা। ঠিক আছে? মার্কস জীবনের আলটিমেট নয়। আমার ছেলে বা মেয়েটা যদি ভালো মানুষ হয়, সুনাগরিক হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি মার্কস কিছুটা কমও হয়, সেটা নিয়ে আমার মনে হয় কম্পিটিশন করাটা, প্রতিযোগিতামূলক মনোভাবটা বোধহয় যদি আমরা একটু হ্রাস করি না, তাহলে হয়তো আমাদের ছেলে মেয়েগুলি আরো ভালো থাকবে। কারণ এখন তো প্রতিযোগিতামূলক এখন জীবন চলছে। এখন ছোট্ট একটা শিশু বেড়ে উঠতে না উঠতেই, আকাশ বাতাস দেখতে না দেখতেই একটা বড় ব্যাগ আমরা পিঠে ঝুলিয়ে দিই। তার সেই ব্যাগটা নেওয়ার কতটুকু ক্ষমতা আছে সেটা কিন্তু আমরা চিন্তা করি না একবারও। তো এই আমার বাচ্চাটা কোন জায়গাতে তার ভালো লাগা, সে কোন জিনিসটা করতে ভালো লাগে, তার হয়তো ফটোগ্রাফি ভালো লাগছে, তবলা বাজানোর থেকেও তার কাছে ফটোগ্রাফিটা অনেক বেশি অ্যাট্রাকটিভ। তো তাহলে ওই জায়গাতেই তাকে তুমি
লিড করো। হয়তোবা আমার বাচ্চাটা গানেও ততটা ইন্টারেস্টেড নয়, স্পোর্টসে অনেক বেশি ইন্টারেস্টেড, কিন্তু আমরা আজকাল এখনো ভাবি যে স্পোর্টসে কি ক্যারিয়ার আছে, হয়তোবা তার ক্যারিয়ার সে নিজেই তৈরি করে নেবে। তো এই যে জিনিসগুলো থেকে বেরিয়ে আসা, যে শুধুমাত্র বাচ্চাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, অ্যাডভোকেটস হতে হবে, রিনাউন্ড একজন অফিসার হতে হবে, তা নয়, তার পছন্দের জায়গাগুলোকেও তাকে মূল্য দিতে হবে। হয়তো আমি তুমি আমাদের থেকে একটা বাচ্চার তার মহানুভব অনেক বেশি। ঠিক। একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে সত্যি আমরা মানে যারা প্যারেন্টরা রয়েছে আমরা খুব ব্যস্ত নিজেকে নিয়ে। আমার মনে হয় যে মানে নিজের কেরিয়ার নিয়ে আমরা যতটা টাইম দেওয়া দরকার বাচ্চাকে আমরা ততটা দিচ্ছি না। হ্যাঁ, তো এই যে স্কুলের সাথে যে একটা সমন্বয় রক্ষা করা বা এটা করা, এটা কি মানে পাও পেরেন্টের কাছ থেকে? অ্যাকচুয়ালি আমি নিজেও একজন শিক্ষিকা। তো দেখা যায় যে মোস্ট অফ দ্য আরবান এরিয়াসে যেটা সমস্যাটা হয়, দুটো দুটো পার্টে আমরা ত্রিপুরাতে এই জিনিসগুলো আমরা দেখছি। একটা হচ্ছে মোস্ট অফ দ্য রুরাল এরিয়াস অ্যান্ড আরেকটা হচ্ছে আরবান এরিয়াস। তো আরবান এরিয়াতে হচ্ছে সমস্যাটা একরকম, রুরাল এরিয়াতে সমস্যাটা হচ্ছে আরেক রকম। আরবান এরিয়াতে দেখা যাচ্ছে দুজনেই ওয়ার্কিং, হয়তোবা সময় দেওয়াটাই খুব দুষ্কর হয়ে যাচ্ছে। হয়তো পিটিএমে কেউ এলেন, ঘড়ি দেখছেন কখন শেষ হবে যে আর আমি ছুটবো, কারণ আমাকেও আবার গিয়ে সেই অফিসে ঢুকতে হবে। ঠিক আছে, তো সেই যে টিচাররা কি বলছেন সেটা হয়তো বা শোনার সেরকম ভাবে ধৈর্য সবার মধ্যে থাকে না। ঠিক আছে, তো যারা শুনছেন সেটা বাচ্চাকে তাদের মতো করে সে উনি রেগুলেট করার চেষ্টা করছেন। আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষের কথা বা কিছু এর মধ্যে যারা ব্যক্তিরা রয়েছেন সেটা বলছি। আর রুরাল প্লেসে যেই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে একজন একজন মানে মা বা বাবা দুজন, এর মধ্যে একজন হয়তো মাঠে চলে গেছেন, আরেকজন হয়তো লোকের বাড়িতে কাজ করতে চলে গেছে। এবারে এরা এসে আমাদেরকে বলছে যে ম্যাডাম আপনারা যে ওইসব মিটিং করেন, আমাদের তো একবেলার ওই যে রোজকার যে কাজটা ওইটা আমাদের বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কি করে আসব? তখন আমরা ভাবি দাঁড়িয়ে যে সত্যিই তো, মানে তা আগে তো আমাদের পেটে ভাত থাকতে হবে, তারপর তো শিক্ষা। পেটে মানে খিদা রেখে তো আর শিক্ষা সম্ভব নয়। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে ওই বাচ্চারা যতটুকু যা পাচ্ছে তাদের মতন করেই ওরা নিজেকে সচল রাখছে বা বিদ্যালয়ে আসছে, যতটুকুন ক্লাস করার করছে। ওই সমস্যাগুলি একটু থেকেই যায়। ঠিক। মনোবিজ্ঞান নিয়ে যারা কেরিয়ার বানাতে চায় তাদের জন্য কি বলবো? সেটা শুধুমাত্র আমার মানে সাবজেক্ট বলে আমি বলছি না, তবে আমার মনে হয় মনোবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করতে চায় বা ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে চায় তাদের জন্য খুব গুড অপরচুনিটিস আছে। কারণ কি একজন কেউ যদি টিচিং লাইনে নিজেকে ইনভলভ করতে চায় করতে পারেন, বা কেউ যদি কাউন্সিলর পোস্টে বা কাউন্সিলরের লাইনে যেতে চান ওইটা ওরা করতে পারে, লাইক মেন্টাল হেলথ প্রফেশনালস। কারণ আমাদের সমস্ত হসপিটালস গুলো বা স্কুলগুলোতে আমাদের একাডেমিক কাউন্সিলর খুব প্রয়োজন হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাইকোলজি নিয়ে কেরিয়ার গড়ার আগে সবচেয়ে বড় বিষয় যেটা, যে সাইকোলজি অলওয়েজ স্টার্ট ফ্রম ইউ। আগে নিজেকে ভালো করে জানতে হবে, নিজের ইমোশনস গুলোকে ভালো জানতে হবে। যেই ব্যক্তি নিজেকে ভালো চিনতে পারে, নিজেকে ম্যানিপুলেট না করে ভালো করে চিনতে পারে, সেই অন্যের সাইকোলজি ভালো বুঝতে পারে। তোমার এই কথাটার প্রসঙ্গে আমার মনে হলো, তোমার কি মনে হয় যে মানে স্কুলগুলোতে আরো বেশি কাউন্সিলর থাকা দরকার? একদম একদম একদম, এটা প্রত্যেকটা স্কুলে আমি বলবো যে পরামর্শদাতা বা কাউন্সিলরের পোস্টগুলোকে আরো বাড়ানো। কারণ এতে করে কি হয়, টিচাররা যেই সময়টা দিতে পারছেন না, তাদের একটা বাধা ধরা একটা ক্লাসের একটা টাইম থাকে, বা এখন টিচাররা বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে ইনভলভ থাকতে হয়। তো আমাদের বাচ্চাদের সঙ্গে কথা বলার ইচ্ছে হয়, হয়তো আমরা সময়ের সংকুলানে সেটা করতে পারি না। তো আমাদের এই যে না বলা কথা বা আমাদের যে না পারা কাজটা, হয়তোবা একজন গুড একাডেমিক কাউন্সিলর যদি সেখানে থাকেন, উনি সেই দায়িত্বটা খুব সুন্দর এবং সুচারুভাবে পালন করতে পারবেন। সাইকোলজি নিয়ে পড়াশোনা করে থাকলে বাচ্চাটাকে বোঝা বা বাচ্চাটাকে হ্যান্ডেল করা যতটা সহজ হবে। স্বাভাবিকত নিশ্চয়ই একজন হিস্ট্রি টিচার বলো, ইংলিশ টিচার বলো, তার পক্ষে
অতটা সহজ হবে না যতটা একজন মানে সাইকোলজি নিয়ে হ্যাঁ, সেটা তো ঠিক। এটা এখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে। কারণ কি, যিনি বেসিক্যালি মনোবিদ্যা নিয়ে পড়ছেন হয়তো তার মধ্যে সেই বিষয়াদি সম্পর্কে একটা সে অনেকটা হুম, ওয়াকিবহাল থাকছেন। হুম, হুম, কিন্তু দেখা যাচ্ছে সেখানে একজন ইতিহাসের শিক্ষিকা বলুন বা শিক্ষক বলুন বা অন্য সাবজেক্টের টিচার বলুন, সেই ক্ষেত্রে হয়তোবা ওই জিনিসটা ওরা আ ততটা সুচারুভাবে করতে পারছেন না। তবে এইটা ঠিক যে একটা শিশুর সাইকোলজি বোঝার ক্ষমতা আমাদের সবার মধ্যে থাকতে আচ্ছা, হবে। হুম, অ্যাজ অ্যান টিচার, অ্যাজ অ্যান হুম, প্রফেশনাল, হুম, হুম, সবার ক্ষেত্রে আমি বলব। কারণ হুম, শিশুদের যে চাহিদাগুলো না, সেগুলো খুব কি বলবো, এগুলো খুব নিঃস্বার্থ চাহিদা থাকে। এরা এরা না এরা ভালোবাসার খুব বেশি কাঙ্গাল। আন্তরিকতা, হুম, এরা ৳৫ এবং ৳৫০০ মধ্যে কিন্তু ডিফারেন্সটা খুব পরে বোঝে। কিন্তু ওদের মধ্যে আমরা যদি শুরুর থেকেই ইনপুট করে দিই কিছু, হুম, 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 তাহলে হয়তোবা ওই জিনিসগুলো ওরা অনেক বেশি ডিজিটাল ব্যাপারটাকে অনেক বেশি আয়ত্ত করে নেয়। কিন্তু শিশুরা হচ্ছে ফ্রেশ ফ্লাওয়ার্স আমি ঠিক মনে করি। ঠিক, কারণ ওরা খুব বিশুদ্ধ হুম, প্রথমত, হুম, এবং ওদের মধ্যে যেই পিওর লাভটা যেটা থাকে, হুম, সেটা হয়তোবা মানে অন্য কোথাও অন্য পাওয়া কিছুর যায়, মধ্যে আমরা পাই না। ঠিক ঠিক একদম। আমরা কিন্তু মানে সময়ের একেবারে শেষ প্রান্তেই চলে এসেছি। তোমার সাথে আরো যদি কথা বলতে পারতাম হয়তো আরো অনেক কিছু জানতে পারতাম, আরো ভালো লাগতো। কিন্তু একদম সময়ের দাবি মেনে আমি তোমার কাছে শেষ প্রশ্নে যাব যে ছাত্রছাত্রী এবং অভিভাবক-অভিভাবিকা তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাইবে? যেটা আগেও খানিকটা বলেছি যে একজন মনোবিজ্ঞানী হিসেবেই বলো বা একজন শিক্ষিকাই হিসেবেই বলো, আমাদের মনে হয় জীবনে সবচেয়ে একটা জিনিস ভীষণ জরুরি, সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। অর্থাৎ আমি কি স্যাটিসফাইড আমি যা করছি, যা পড়ছি, যা চাকরি বাকরি বলো বা যা নিয়ে ক্যারিয়ার করতে চাইছি, যেটা নিয়ে পড়ছি, যা রোজগার করছি, হোয়াট এভার মে বি ইট, আমি স্যাটিসফাইড কিনা লাইফে। কারণ মানুষের যখন ডিসস্যাটিসফ্যাকশন থাকে, ওইখান থেকেই তার সমস্ত সমস্যাগুলো ধীরে ধীরে ক্রমশ বেড়ে যায়, এবং এই ক্রমশ বেড়ে ওঠাটাই একটা ভয়ঙ্কর রূপ হিসেবে জীবনে দাঁড়িয়ে যায়, যখন যেটা মানুষ মোকাবেলা করতে ভয় পায় বা সেটার সামনাসামনি কনফ্রন্ট হতে চায় না, কনফেস করতে চায় না। তো জীবনে আত্মসন্তুষ্টিটা ভীষণ দরকার, এবং যাই করি না কেন জীবনে, আমাদের হ্যাপিনেসটা যেন কোথাও হারিয়ে না যায়। এই দুটো জিনিস জীবনে মেনটেন করাটা ভীষণ দরকার আমার মনে হয়। আসল কথা এটা আমাদের সকলেরই মানতে হয় যে আ আমাদের শরীর যেমন যত্নের দাবি রাখে, একদম ঠিক মনেরও একদম যত্নের একদম প্রয়োজন, তাই একদম তো? দুটোই অপরিহার্য। একদম। আর এই যে মনের যত্নের সমাধান সূত্রে আমার যদি অন্যের কাছে সাহায্য চাইতে হয়, সেক্ষেত্রে আমার দ্বিধা বা সংকোচ করার কোনো প্রয়োজন নেই। আমি একদম নির্দ্বিধায় নিজের মনের যত্ন নেব, নিজের মনকে ভালো রাখবো। আর এই ক্ষেত্রে আমাদের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা, ছাত্র-ছাত্রী, বন্ধু, পরিবার আমাদের সকলের সম্মিলিত বোঝাপড়া এবং পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই কিন্তু আমরা যেকোনো সমস্যা থেকে খুব একদম সহজেই উত্তরণ পেতে পারি। বেরিয়ে আসতে পারি। হুম, তাই আমাদের মনে রাখতে হবে যে আ সুস্থ মনই কিন্তু সুস্থ শরীরের চাবিকাঠি। একদম ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তুমি আমাদের স্টুডিওতে এসেছো। একদম তোমার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছো। একদম। এবং আমিও ধন্যবাদ জানাচ্ছি বিটিভি ত্রিপুরাকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক বন্ধুদেরকে, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও কোনো নতুন ব্যক্তিত্বের সাথে নতুন বিষয়ে আলোচনায় আপনাদের সাথে দেখা হচ্ছে। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।